প্রতিনিয়ত ক্ষতিকর পদার্থ মিশে এবার দূষণ হচ্ছে ঢাকার ভূগর্ভস্থ পানীয়। ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা, বিপর্যয়ের আভাস ওয়াসা কর্তৃপক্ষের। আগামীকাল পর্দা নামছে 22তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। পূর্বাচলে স্থায়ী কমপ্লেক্স নির্মাণের পর আয়োজন হবে নতুন পরিসরে। ক্রেতা বিক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া। বগুড়ার অধিকাংশ চিকিৎসকই নিয়মমাফিক আয়কর দেন না, বিপুল অঙ্কের কর ফাঁকি দেওয়ার অভিযোগ। সত্যতা পেয়ে অনুসন্ধানে নেমেছে রাজস্ব বিভাগ। এবং যুক্তরাষ্ট্রে ক্ষমতার পালাবদলের উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশে অভিবাসীদের পাশে থাকার ঘোষণা নিউ ইয়র্ক নগর প্রশাসনের। আইনি সহায়তা সহ সব ধরনের সহযোগিতার আশ্বাস। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছে আমি সানবীর রূপল। শুধু নদী নালা, খালবিল কিংবা পুকুর ডোবা নয়, এবার দূষণ শুরু হয়েছে ঢাকার ভূগর্ভস্থ পানিরও। সুপেয় পানির ভবিষ্যৎ বিবেচনায় এ নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, রাজধানীর নদীসহ বিভিন্ন জলাধারে অতিমাত্রায় দূষিত পানির সঙ্গে ক্ষতিকর পদার্থ ভূগর্ভে নেমে গিয়ে ঘটাচ্ছে দূষণ। ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয় আগেই কার্যকর উদ্যোগ গ্রহণের তাগিদ দিচ্ছেন গবেষকরা। সালাহুদ্দিন সুমনের রিপোর্ট। ভূগর্ভ থেকে উঠে আসা বিশুদ্ধ পানি, এই পানির প্রতিটি ফোঁটায় যেন এক অমূল্য সম্পদ। রাজধানীবাসীর চাহিদা মেটাতে 771টি গভীর নলকূপ, 2000টি অগভীর নলকূপ ও কিছু চাপকল দিয়ে প্রতিদিন তোলা হচ্ছে প্রায় 300 কোটি লিটার পানি। গবেষকরা বলছেন, এতে প্রতি বছর প্রায় 10 ফুট করে নেমে যাচ্ছে পানির স্তর। এই শূন্যস্থান পূরণে রাজধানীর আশপাশের নদী ও অন্যান্য জলাশয় থেকে যে পরিমাণ পানি ভূগর্ভে জমা হচ্ছে তা উত্তোলনের তুলনায় অনেক কম। তাছাড়া দীর্ঘদিন ধরে দূষণ কবলিত এসব জলাশয়ের বিষাক্ত পানি নেমে গিয়ে দূষিত করছে ভূগর্ভস্থ পানির প্রথম স্তরকে। দ্বিতীয় স্তর রয়েছে ঝুঁকিতে, আর তৃতীয় স্তর এখন পর্যন্ত নিরাপদ থাকলেও ভবিষ্যৎ নিয়ে রয়েছে শঙ্কা। মাটির ভিতর দিয়ে যখন পানি ঢোকে তখন স্বাভাবিকভাবেই সাসপেন্ডেড সলিড, অন্যান্য জিনিসগুলো আটকে গিয়ে পানিটাকে টলটলে দেখায়, কিন্তু এটাতে দ্রবীভূত অবস্থাতে যে সমস্ত ম্যাটেরিয়াল আছে সেটা তো বোঝা যায় না। ঢাকা শহরে ভূগর্ভের প্রথম স্তরে ইতোমধ্যে নাইট্রেট, সালফেট, মার্কারি, সীসা, আর্সেনিক ও নানান জৈবকণার উপস্থিতি লক্ষ্য করছেন গবেষকরা। চাপকল দিয়ে প্রথম স্তরের পানি তোলা হলেও মোটর চালিত অগভীর নলকূপ দিয়ে দ্বিতীয় ও গভীর নলকূপ দিয়ে তৃতীয় স্তর থেকে তোলা হচ্ছে পানি। প্রথম স্তরে দূষণের কারণে রাজধানীর নদী তীরবর্তী এলাকায় চাপকলের পানি এখন অনেকটাই পানের অযোগ্য। পানিটা অনেক লাল হয়ে যায়, মানে ভাত রান্না করলে ভাতটাও লাল হয়ে যায়। পানিটা খাওয়া যায় না, ফিল্টার পানি খাওয়ার লাগে। ভূগর্ভস্থ পানিতে দূষণের বিষয়টি রীতিমতো ভাবিয়ে তুলেছে বিজ্ঞানীদের। এই এত ছোট ল্যান্ডে এতগুলি পপুলেশন, ওদের তো পানি খাবার লাগবে তো, তাই না? কাজে আপনার যতটুকু পানি আছে এটাকে সবটাকে আপনার সুষ্ঠুভাবে প্রোটেক্ট করতে হবে। এখানে কোনো কম্প্রোমাইজ, কোনো এই যে ছাড় দেওয়া চলবে না। স্বস্তিতে নেই ওয়াসা কর্তৃপক্ষ। সুপেয় পানির সুরক্ষাকে চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন দায়িত্বশীলরা। দূষণটা অবশ্যই অ্যালার্মিং, এটা যে গ্রহণযোগ্য না এবং এটার যে ইম্প্যাক্ট হতে পারে বা হবে এটাই মেনে নেওয়াটা স্বাভাবিক। আশঙ্কা করা হচ্ছে, নদীগুলোকে দূষণমুক্ত করে কাজে লাগানো না হলে কয়েক দশকের মধ্যে সুপেয় পানির অভাবে বসবাসের অযোগ্য হয়ে পড়তে পারে ঢাকা। সঠিক পরিকল্পনা ও সদিচ্ছা থাকলেই রোধ করা সম্ভব নদীর পানির দূষণ, কিন্তু চাইলেই দূষণমুক্ত করা সম্ভব নয় ভূগর্ভস্থ পানির স্তর। এই কঠিন বাস্তবতা বিবেচনায় নিয়েই এখনই কার্যকর উদ্যোগ গ্রহণ করা না হলে ভবিষ্যৎ প্রজন্মকে এর জন্য চরম মূল্য দিতে হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। বগুড়ার নামকরা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে প্রতিদিন শত শত রোগী দেখলেও অধিকাংশ চিকিৎসকই নিয়মমাফিক আয়কর দেন না। কর অফিসে তারা একেবারেই কম রোগী দেখিয়ে বিপুল অঙ্কের আয়কর ফাঁকি দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। আয়কর বিভাগ বলছে, বিষয়টি সত্যতা পেয়ে অনুসন্ধানে নেমেছেন তারা। আর সিভিল সার্জন বলছেন, প্রত্যেক চিকিৎসকেরই আইন মেনে আয়কর দেওয়া উচিত। রবিউল ইসলামের ছবিতে মাজেদুর রহমানের রিপোর্ট।
প্রতিদিনই বগুড়া শহরে নামকরা কয়েকটি ক্লিনিকে চিকিৎসক দেখাতে ভিড় করেন বগুড়া সহ আশপাশের জেলা থেকে আসা শত শত রোগী। অনেক চিকিৎসকের চেম্বারে রোগীর সিরিয়াল 50 থেকে 100 ছাড়িয়ে যায়। রোগী প্রতি ভিজিট নেওয়া হয় 600 থেকে 800 টাকা পর্যন্ত। এছাড়া রয়েছে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার খরচ। এতে করে চিকিৎসা নিতে আসা রোগীদের নাভিশ্বাস উঠে যাচ্ছে। কিন্তু আয়কর অফিসে এসব চিকিৎসকদের আয়করের হিসেবের খাতা একেবারে নগণ্য। ভিজিট প্রথমে 600 দিছি, আজকে 500 দিছি, আর পরীক্ষা নিরীক্ষা দিয়ে প্রায় 1080 টাকা আমার রেখেছে। এখানে ডাক্তারদের ভিজিট 6 থেকে 700 টাকা, আর হচ্ছে আমার আনুষঙ্গিক যেগুলো প্যাথোলজিক্যাল পরীক্ষার জন্য 2500 টাকার মতো বিয়ার করতে হয়। আয়কর ঠিকমতো না দেওয়ার কথা স্বীকার করে এজন্য কর আদায়ের নীতিমালা এবং করদাতাদের সুযোগ সুবিধার অভাবকে দুষলেন ক্লিনিকের কর্তব্যরত এক চিকিৎসক। আর চিকিৎসকদের আয়কর ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই জানিয়ে সিভিল সার্জন এ ব্যাপারে আয়কর বিভাগকে খতিয়ে দেখার পরামর্শ দিয়েছেন। রাজস্ব ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। যথাযথভাবে যার যার রাজস্ব আমরা কোষাগারে যে জমা দেওয়া প্রত্যেক নাগরিকের দায়িত্ব এবং কর্তব্য বলে মনে করি। কেউ যদি এরকম ফাঁকি দিয়ে থাকেন তা আমি মনে করি আয়কর বিভাগের লোকজন যারা আছেন তারা বিষয়টি খতিয়ে দেখতে পারেন। বাংলাদেশে এইভাবে ট্যাক্সের বিষয়টা ফিক্সড করা হয় নাই যে এত ট্যাক্স দিতে হবে, এত না দিলে তোমার জরিমানা হবে। আয়কর বিভাগের কর্মকর্তা বলছেন, বগুড়ায় চিকিৎসকদের আয়কর ফাঁকির বিষয়টি তাদের নজরে এসেছে। তারা এই বিষয়ে অনুসন্ধান চালাচ্ছেন। বেশ কিছু ডাক্তারকে আমরা নজরদারির মধ্যে রাখছি, যাতে তাদেরকে তারা কি পরিমাণ রোগী দেখে এবং কি পরিমাণ আপনার তাদের নথিতে দেখায় সেটার আমরা একটা তুলনামূলক আমরা পর্যালোচনা করছি। সিভিল সার্জন ও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের তথ্য মতে জেলায় বেসরকারি ক্লিনিকগুলোতে কর্মরত আছেন প্রায় 3 শতাধিক চিকিৎসক। এদের মধ্যে 95% চিকিৎসকই সরকারি চাকরিজীবী। মাজিদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। বগুড়ায় ভুয়া ডাক্তার দিয়ে ক্লিনিকে চিকিৎসা কার্যক্রম চালানোয় মালিকসহ 2 জনকে 4.5 লাখ টাকা জরিমানা এবং বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট তায়েবুর রহমান আশিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের সহযোগিতায় শহরের কানাচকারী এলাকায় ফাতেমা জেনারেল স্টোরে অভিযান চালানো হয়। এ সময় সেখানে ভুয়া ডাক্তার দিয়ে চিকিৎসা সেবা চালানোর পাশাপাশি খোলা আকাশের নিচে এক্স-রে করায় ক্লিনিকের মালিক বাবু আহমেদ সহ বাবু আহমেদকে 3 লাখ টাকা অনাদায়ে 6 মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি ক্লিনিকের ভুয়া ডাক্তার ওমর ফারুককে 1.5 লাখ টাকা জরিমানা অনাদায়ে 3 মাসের কারাদণ্ড দেন। যেই ফাইল পেয়েছি আমরা, সেখানে কোনো ডাক্তারের কিছু লেখা নাই, সমস্ত পরিচিকিৎসকদের সবকিছু লেখা। কোন ডাক্তার অপারেশন করছে সেই ডাক্তারের কিছু লেখা নাই, রোগী অপারেশন করা রোগী, কিন্তু কোন ডাক্তার করছে, কোন অ্যানেস্থেসিওলজিস্ট করছে কিছু লেখা নাই। আর রিপোর্ট যেগুলো আছে সেই রিপোর্টের মধ্যে কোনো ডাক্তারের সিগনেচার নাই। 7টি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের উপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞার পর উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশি অভিবাসীদের আইনি সহায়তার সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে নিউ ইয়র্কের নগর প্রশাসন। সিটি মেয়রের দপ্তর আয়োজিত এক কর্মশালায় নগর কর্মকর্তা বলেন, নিউ ইয়র্কে বাংলাদেশি কমিউনিটিকে গুরুত্বের সঙ্গে মূল্যায়ন করা হয়। যুক্তরাষ্ট্র থেকে শিহাবুদ্দিন কিসলুর পাঠানো তথ্য ও ছবি নিয়ে টেক্সট রিপোর্ট। ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞা জারির পর বাংলাদেশি পরিবারগুলোকে তাদের অধিকার সম্পর্কে সচেতন করতে এই কর্মশালার আয়োজন করে নিউ ইয়র্ক সিটি মেয়রের দপ্তর। এতে পুলিশের প্রতিনিধি, মানবাধিকার কমিশন সহ নগর প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্মশালায় যে কোনো হয়রানির ক্ষেত্রে সহায়তার আশ্বাস দেওয়ার পাশাপাশি বর্তমানে প্রচলিত বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণের জন্য বাংলাদেশি অভিবাসীদের প্রতি আহ্বান জানান নগর প্রশাসনের কর্মকর্তারা। আপনারা ভয় করে সন্তানদের স্কুলে অনুপস্থিত রাখবেন না। আমাদের স্কুলের শিক্ষকরা আপনাদের যে কোনো সহযোগিতা দেওয়ার জন্য তৈরি রয়েছে। ট্রাম্প অভিবাসীদের উপর যে নিষেধাজ্ঞা আরোপ করেছেন তা যুক্তরাষ্ট্রের নীতির সঙ্গে যায় না। নিউ ইয়র্কের মেয়র বিল ডি ব্লাসিও অভিবাসীদের সুরক্ষায় বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। নিউ ইয়র্ক সিটিতে প্রত্যেক কমিউনিটির মানুষ নিরাপদ। অনুষ্ঠান শেষে মেয়রের প্রতিনিধি ডক্টর সারা সাইদ সময় সংবাদকে বলেন, বাংলাদেশি কমিউনিটির পাশে রয়েছে নগর প্রশাসন। বাংলাদেশিরা আমাদের অন্যান্য কমিউনিটির মতোই গুরুত্বপূর্ণ একটি কমিউনিটি। তাদেরকে গুরুত্বের সঙ্গেই মূল্যায়ন করা হয়। যে কোনো প্রয়োজনে নগর কর্মকর্তারা বাংলাদেশি কমিউনিটির পাশে থাকবে। আর বৈরী পরিস্থিতি
মোকাবেলায় বাংলাদেশি কমিউনিটিকে অধিকার সচেতন হওয়ার পরামর্শ দিলেন মেয়র দপ্তরের এই কর্মকর্তা। বাংলাদেশি সহ সকল অভিবাসীর ভালো মন্দ দেখার ব্যাপারে আমাদের মেয়র অনেক আন্তরিক। আপনার কাগজপত্র আছে কিনা বা আপনি কোন কমিউনিটির লোক সেটা কোনো বিষয় না। নিউ ইয়র্ক প্রশাসন সকল কমিউনিটির প্রতিটি লোকের নিরাপত্তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা বিশ্বাস করি নিউ ইয়র্ক শহর সবার জন্য নিরাপদ। মুসলিম সংখ্যাগরিষ্ঠ 7টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞা জারির আদেশকে চ্যালেঞ্জ করে বেশ কয়েকটি রাজ্যে মামলা দায়ের করা হয়েছে। এরই মধ্যে ইয়েমেনের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দিয়েছে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের ফেডারেল আদালত। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে 4 দিন ব্যাপী বেসিস সফটওয়্যার এক্সপো। এই মুহূর্তে সেখানে রয়েছেন সহকর্মী তানিন মেহেদি। মেলার সবশেষ খবর জানতে সরাসরি যোগ দিচ্ছে তার কাছে। তানিন। রূপল, এখন থেকে ঠিক 5 মিনিট আগে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের যে সেলিব্রিটি হল রয়েছে, সেই সেলিব্রিটি হলে প্রায় 4 শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রোগ্রামিং কোড শেখানোর যে কার্যক্রম সেটি শুরু হয়েছে এবং আজকের যে কার্যক্রমটি শুরু হয়েছে, কার্যক্রমটি মূলত মাইক্রোসফট বাংলাদেশের যে যারা রয়েছেন তারাই মূলত আজকের এই প্রোগ্রামিং কোডটি আয়োজন করেছে এবং তারা মূলত আজকের এই প্রোগ্রামিং কোডের উদ্যোক্তা। এবং আমরা আয়োজকদের সঙ্গে যে কথা বলেছি তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে ঢাকা শহরের বিভিন্ন স্কুল থেকে প্রথম থেকে 8ম শ্রেণী পর্যন্ত প্রায় 400 শিক্ষার্থীকে আজকের এই প্রোগ্রামিং কোড শেখানোর যে কার্যক্রম, সেই কার্যক্রমে তাদেরকে এখানে নিয়ে আসা হয়েছে। এখানে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষার্থীদের যে অভিভাবক যারা রয়েছেন এবং বিশেষ করে শিক্ষার্থীদের যেসব শিক্ষকরা নিয়ে এসে তারাও এখানে রয়েছেন। আমরা যেটি এখানে জানতে পেরেছি যে ভবিষ্যৎ নেতৃত্ব, ভবিষ্যৎ প্রজন্মর কাছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে খুব সাবলীলভাবে তুলে ধরার জন্য এবং তাদেরকে তথ্য প্রযুক্তিতে আরো শক্তিশালী জ্ঞান তাদেরকে দেওয়ার জন্য আসলে এই ধরনের একটি প্রোগ্রামিং কোড কার্যক্রমের মূলত আয়োজন করা হয়েছে। রূপল, জানিয়ে রাখছি যে গত বৃহস্পতিবার মূলত বাংলাদেশের সফটওয়্যার সংগঠনের যে সর্বোচ্চ সংগঠন যেটি রয়েছে বেসিসের উদ্যোগে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 4 দিন ব্যাপী যে সফট এক্সপো শুরু হয়েছে, সেই এক্সপোর মধ্যে আজকের এই কার্যক্রমটি অনুষ্ঠিত হচ্ছে এবং মূলত মাইক্রোসফট মূল কার্যক্রমের সহযোগিতা করলেও বেসিসও কিন্তু এর পাশাপাশি সহযোগিতা করছে। তবে আমরা আয়োজকদের সঙ্গে, আয়োজকরা আমাদেরকে যে বিষয়টি নিশ্চিত করছেন, তারা যেটি বলছেন যে এই ধরনের প্রোগ্রামিং শেখানোর কারণে স্কুলগামী শিক্ষার্থী যারা রয়েছেন তাদের মধ্যে তথ্য প্রযুক্তি ক্ষেত্রে সচেতনতা আসবে এবং ভবিষ্যৎ নেতৃত্ব, নতুন উদ্ভাবনী শক্তি তারা নিয়ে আসবেন। তো রূপল, এখনকার মতো এই ছিল আমার কাছে থাকা এখানকার সব শেষ খবর। রূপল। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে 4 দিন ব্যাপী বেসিস সফটওয়্যার এক্সপো। আর আজ সকালে কিন্তু স্কুলের শিক্ষার্থীদের সেখানে একটি প্রোগ্রামের কোর্সের আয়োজন করা হয়েছে। আর সেখান থেকে খবর জানাচ্ছিলেন তানিন মেহেদি। বাড়তি সময় শেষে আগামীকাল পর্দা নামছে 22তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। রাজধানীর শেরেবাংলা নগরে 22 বছর ধরে চলা এই মেলার স্থায়ী কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে পূর্বাচলে। ঢাকার অদূরে এই মেলা কতটা জমজমাট হবে তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে ক্রেতা বিক্রেতাদের মাঝে। প্রথম অবস্থায় কিছুটা প্রতিকূলতা থাকলেও এর মাধ্যমে এই মেলা আরও বেশি বিশ্বমানের হবে বলে দাবি কর্তৃপক্ষের। বিস্তারিত সাদিয়া আফরিনের প্রতিবেদনে, আর ক্যামেরায় ছিলেন সেলিম আহমেদ। দীর্ঘ লাইন পেরিয়ে প্রতিদিন হাজারো মানুষের ভিড়। বলছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার কথা। জানুয়ারি মাসের প্রথম দিন থেকে শুরু হওয়া এই মেলা গত 34 দিন ধরে রাজধানীবাসীর এক উৎসব কেন্দ্রে পরিণত হয়েছে। অস্থায়ী অবকাঠামো নির্মাণের ব্যয় ও নানা প্রতিকূলতার কথা বিবেচনায় সরকার এই মেলাকে স্থায়ী রূপ দিতে কাজ শুরু করেছে পূর্বাচলে। এ নিয়ে ভিন্নমত দেখা দিয়েছে ক্রেতা বিক্রেতাদের মাঝে। সবাই বসে থাকে সেটাতে আসার জন্য, এবং এটা শুধু কেনাকাটা না, এখানে একটা অন্য ধরনের একটা আনন্দ পায়। তো সেটা যত দূরেই হোক, যেখানেই হোক, লোকজন যাবে। যে কোনো সময় বাচ্চাদের নিয়ে চলে আসা যায় এখানে ঘোরার জন্য, কিন্তু পূর্বাচলে হলে তো সব সময় মানে 1 মাসের মধ্যে হয়তো 1বার বা 2বার যাব। বাণিজ্য মেলার জন্য যে পরিমাণ জ্যাম, 2-2.5 ঘন্টা সময় বেশি লেগে যায় শুধু অল্প একটু রাস্তায়। জায়গাটা ছিল একটা প্রাণকেন্দ্র, সেক্ষেত্রে যেহেতু পূর্বাচল জায়গাটা নতুন জায়গা,
সেক্ষেত্রে একটু হলেও তো প্রথমবারে মনে হয় ব্যাক পেতে পারে। মেলায় যারা আসার তারা ডিস্টেন্স, তাদের জন্য ডিস্টেন্সটা কোনো ব্যাপার না, তারা যাবে মেলাতে। স্থান স্থানান্তরের বিষয়ে প্রতি বছর এই মেলাকে ঘিরে খণ্ডকালীন নারী বিক্রয় প্রতিনিধিরাও রয়েছেন আশঙ্কায়। 3 বছর যাবত করতেছি, তো এরপর যখন যদি পূর্বাচলে চলে যায়, তো আমি একে তো মেয়ে মানুষ, তারপরে স্টুডেন্ট, আমার পক্ষে কোনোভাবেই পসিবল না। একটা দেখতে পেজে যাবে, এই সময় তো বাসায় কেউ পারমিশন দিবে না নেক্সট টাইম কাজ করতে। এদিকে সমস্যার কথা স্বীকার করে যোগাযোগ ব্যবস্থা আরো উন্নত হবে বলে আশা প্রকাশ করেছেন মেলা কর্তৃপক্ষ। আমরা আস্তে আস্তে যেভাবে উন্নয়নের দিকে যাচ্ছি, আমাদের এখন সেই পর্যায়ে আমাদের যেতে হবে। প্রাথমিক পর্যায়ে অসুবিধা হলেও সরকারি পর্যায়ে বিভিন্ন ট্রান্সপোর্ট এজেন্সি যারা আছে তারা সেখানে যাওয়াটা ভালো ব্যবস্থা রাখা হবে। মেলা স্থানান্তর নিয়ে ক্রেতা বিক্রেতাদের সুবিধা অসুবিধা যাই থাকুক, 1995 সাল থেকে বাণিজ্য সম্প্রসারণের উদ্দেশ্য নিয়ে চলা এই মেলা স্থায়ী কমপ্লেক্স নির্মাণের মাধ্যমে বৃহত্তর পরিসরে অনুষ্ঠিত হলে ব্যয় সংকোচন সহ রফতানি আদেশ বাড়বে বলে আশাবাদ কর্তৃপক্ষের। তাদিয়া আফরিন, সময় সংবাদ, ঢাকা। সময় 4 দিন বাড়ানোয় আজ চলছে রাজধানী শেরেবাংলা নগরে আয়োজিত ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 34তম দিন। আর এই মুহূর্তে মেলা প্রাঙ্গণে আছেন সহকর্মী মামুন আব্দুল্লাহ। আর মেলার বিস্তারিত খবর জানতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে। মামুন। রূপল, আপনি জানেন যে বাণিজ্য মেলার নির্ধারিত সময় শেষ হওয়ার পরে ব্যবসায়ীদের যে আবেদন ছিল সেই আবেদনের প্রেক্ষিতে মেলাকে 4 দিন বর্ধিত করা হয়েছিল। ইপিবি সেই বর্ধিত সময় নির্ধারণ করে দিয়েছিলেন। তো আজকে সেই বর্ধিত সময়ের 3য় দিন চলছে। তো 3য় দিনে আপনাকে যদি একটু দেখাই যে মেলা প্রাঙ্গণে সকাল থেকে যে বিপুল পরিমাণ মানুষের উৎসাহ এবং তারা যে আজকে শুক্রবার দিন হয় পরিবার পরিজন নিয়ে, তারা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নিয়ে এখানে আসলে তিল ধারণের ঠাঁই নেই, এরকম একটি অবস্থার দাঁড়িয়েছে। সকাল থেকে আমি দেখেছি যে মেলা প্রাঙ্গণে গেটে কিন্তু মানুষ হুড়োহুড়ি করে ঢুকতে চাচ্ছিলেন। তো বিশেষ করে আমার লক্ষণীয় যে একটি বিষয় চোখে পড়েছে সেটি হচ্ছে আজকে শুক্রবার হয়, স্কুল ছুটি হয়, বাচ্চারা কিন্তু এসেছেন এখানে, সব শ্রেণী পেশার মানুষ, সব বয়সের মানুষ এখানে এসেছেন। বিশেষ করে গৃহস্থালী পণ্যের যে টুকিটাকি বিষয়গুলো সেটি কিন্তু তারা দেখছেন এবং শেষ মুহূর্তে তারা ছাড়ের যে বিষয়টি সেটির দিকে লক্ষ্য রেখে গৃহস্থালী পণ্য মান যাচাই বাছাই করে এক দোকান থেকে আর এক দোকান ঘুরে ঘুরে তারা দেখছেন এবং শেষ মুহূর্তে তাদের সাথে কথা বলে তারা যেটি জানিয়েছেন যে এই মুহূর্তে আসলে দেখার খুব বেশি কিছু নেই। তারা একটি মাস দেখেছেন, এই মুহূর্তে আসলে যারা এসেছেন তারা কিন্তু বেশিরভাগই কেনার উদ্দেশ্যে এসেছেন। আপনি দেখতে পাচ্ছেন এখানে মহিলা থেকে শুরু করে পরিবারের সবাই এসেছেন, শিশু, মহিলা, বৃদ্ধ সবাই। তো রূপল, আপনি জানেন যে শেষ মুহূর্তে আসলে ক্রেতারা পণ্যের দিকেই মনোযোগ বেশি দিচ্ছেন, গৃহস্থালী পণ্য, বেডশিট, তারপরে হচ্ছে আপনার মশলা, এ ধরনের জিনিসগুলো তারা বেশি দিচ্ছেন। তো আমি টিকিট কাউন্টারের সাথে কথা বলেছি, তারা এবার মেলায় আপনার 1.5 লক্ষ সর্বোচ্চ টিকিট বিক্রি করেছেন। প্রতিদিনই প্রায় 70 থেকে 80 হাজার গড়ে তারা টিকিট বিক্রি করেছেন, এমনটি আমাকে জানিয়েছেন। তো বিক্রেতাদের সাথে আমি কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে আজকে আসলে তারা শুক্রবার তারা যেটি প্রত্যাশা করছেন সেটি হচ্ছে তারা জমজমাট একটি মেলা দেখবেন এবং প্রচুর পরিমাণ তাদের বিক্রির আশা আছে, সেটি তারা আমাদেরকে বলেছেন। তো রূপল, ব্যবসায়ীদের সাথে আমার এই কথা হয়েছে যে তারা বলেছেন এইবার রাজনৈতিক পরিস্থিতি পুরো মাস শান্ত থাকায় তারা কিন্তু গতবারের চেয়ে ভালো বিক্রি করেছেন, এমনটি আমাকে জানিয়েছেন। তো শেষ মুহূর্তে আসলে শুক্রবার হয়, সারাদিনই জমজমাট একটি মেলা তারা আসলে পাবেন বলে আমাকে জানিয়েছেন। তো রূপল, এই ছিল মেলা থেকে সর্বশেষ। বাণিজ্য মেলার 34তম দিন আজ, আর একদিন মাত্র বাকি আছে, অর্থাৎ আগামীকাল কিন্তু মেলার শেষ দিন। আর মেলা প্রাঙ্গণ থেকে আজকের দিনের খবরাখবর জানাচ্ছিলেন মামুন আব্দুল্লাহ। রাজধানীর বাজারে মৌসুমী সবজির দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে ছোট মাছের দাম। কেজিতে 30 থেকে 50 টাকা পর্যন্ত বাড়তি দামে বিক্রি হচ্ছে মলা, ট্যাংরা ও পাবদা সহ সব ধরনের ছোট মাছ। দাম বাড়ার কারণ হিসেবে বিক্রেতারা সরবরাহ কমার কথা বললেও তা মানতে নারাজ ক্রেতারা। কেজিতে 10 টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দাম।
শীতের সময় দেশের নদীনালা ও খালবিলের পানি কমে যাওয়ায় চাপিলা, পুঁটি ও ট্যাংরা সহ প্রচুর ছোট মাছ ধরা পড়ে, যার প্রভাব দেখা যায় রাজধানীর বাজারগুলোতে। টাটকা মাছ কিনতে দোকানগুলোতে বাড়তি আনাগোনাও থাকে ক্রেতাদের, তবে দাম নিয়ে ক্রেতাদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। প্রচুর মাছ সরবরাহ, চাষের মাছই বেশি, নদীর মাছ একটু কম, নদীর মাছ একটু দামটা একটু বেশি। ছোট মাছও আছে বাজারে, বড় মাছের দাম ক্রয়ের ভিতরেই আছে আর কি। বিক্রেতাদের দাবি ক্রেতাদের নাগালের মধ্যেই রয়েছে মাছের দাম। চাপিলা মাছ আছে মনে করেন 400 টাকা কেজি, চিংড়ি মাছ আছে 450 টাকা কেজি, পুঁটি মাছ আছে 350 টাকা কেজি, কাটকি মাছ 300 টাকা কেজি। দাম ঠিকই আছে। ছোট মাছগুলো হয়তো দেখা গেছে আমদানি কম, সেই জন্য একটু দাম বেশি। তবে বড় মাছগুলো যেরকম রুই মাছ, কাতল মাছ, কই মাছ, ইলিশ মাছ, এগুলোর দামটা একটু কমই আছে। স্থিতিশীল রয়েছে মৌসুমী সবজির দাম। বেগুন, লাউ ও ফুলকপি সহ সব ধরনের সবজি বিক্রি হচ্ছে আগের দামে। এখন তো সবজির দাম কমে মোটামুটি আল্লাহর মতে। মনে করেন আমরা সিমে 40 টাকা, 30 টাকা একটা, 40 টাকা একটা, বেগুন 40 টাকা কেজি বেচতেছি, মানে গাজর বেচতেছি 25 টাকা কেজি। আগে আমরা প্রতি কেজি যেখানে 20 টাকা সেখানে 30 টাকা, এখন প্রায় 35 টাকা 40 টাকা হয় আর কি। তো সিজন হিসেবে এত বেশি হওয়ার কথা ছিল না। এদিকে ব্রয়লার মুরগির দাম বেড়ে বিক্রি হচ্ছে 150 থেকে 155 টাকায়। প্রতি কেজি গরুর মাংস 500 টাকা আর খাসির মাংস বিক্রি হচ্ছে 700 টাকা কেজি দরে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। বেসরকারি ব্যবস্থাপনায় এবছর হজ করতে সর্বনিম্ন খরচ পড়বে 3,19,355 টাকা, যা গেল বছরের চেয়ে 14,000 টাকা বেশি। গতকাল রাজধানীর নয়াপল্টনে সংবাদ সম্মেলনে এবছরের বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা করে হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব। এ সময় জানানো হয় আগামী 19 ফেব্রুয়ারি হজের প্রাক নিবন্ধন শুরু হবে। বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত হজযাত্রীদের হজ প্যাকেজ মূল্য সর্বনিম্ন প্যাকেজ কোরবানি ব্যতীত 3,19,355 টাকা নির্ধারণ করা হয়েছে। সরকারি ডিক্লারেশন অনুযায়ী সরকারি ব্যবস্থাপনায় 10,000 জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় 1,17,198 জন। 19/2/2017 তারিখে প্রাক নিবন্ধন কার্যক্রম শুরু হবে। সকল হজযাত্রীকে হজের সমুদয় অর্থ 30/3/2017 তারিখের মধ্যে পরিশোধ করতে হবে। বাংলাদেশের বিনিয়োগ পরিবেশকে বিশ্বমানে উন্নীত করতে আইনি সংস্কারের উদ্যোগ নিয়েছে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। গতকাল দুপুরে সচিবালয়ে আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে বৈঠক শেষে একথা জানিয়েছেন বিডার নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম। ইনভেস্টমেন্ট ক্লাইমেটের বেশ কিছু বিষয় আছে যেটা আইন সংক্রান্ত, লিগ্যাল ইস্যুস, এবং ওই বিষয়গুলো নিয়েই আমরা মাননীয় মন্ত্রী মহোদয়ের সঙ্গে আলোচনা করতে এসেছি এবং একটা কার্যপরিকল্পনা আমরা নিয়েছি। এই কর্মপরিকল্পনা অনুসারে আমরা এই রিফর্মগুলো বাস্তবায়ন করব, যাতে করে বাংলাদেশের বিজনেস ক্লাইমেটটা আপনার বিশ্বমানের হয় এবং বাংলাদেশে যারা বিনিয়োগ করতে চান দেশের অভ্যন্তর থেকে বা দেশের বাইরে থেকে, তারা যাতে অত্যন্ত স্বাচ্ছন্দ্যের সঙ্গে, অত্যন্ত আন্তরিকভাবে, উইদাউট এনি কনসার্ন, কোনো চিন্তা বা দুশ্চিন্তা ছাড়াই এই দেশে বিনিয়োগ করতে পারেন। দেশি বিদেশি বিনিয়োগ বাড়াতে অবকাঠামোগত উন্নয়ন, জ্বালানি নিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিতের দাবি জানিয়েছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই। গতকাল দুপুরে রাজধানীর মতিঝিলে ডিসিসিআই ভবনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনটির সভাপতি আবুল কাশেম খান। এ সময় জ্বালানি সংকটকে শিল্পের অন্যতম প্রধান বাধা উল্লেখ করে তিনি বলেন যে এক্ষেত্রে সরকারের নেয়া এলএনজি প্রকল্প জ্বালানির সমস্যা সমাধানে স্থায়ী সমাধান দিতে পারবে না। পাশাপাশি অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ পর্যাপ্ত নয় উল্লেখ করে ডিসিসিআই সভাপতি বলেন, এ খাতে প্রতিযোগী দেশ ভিয়েতনামের বিনিয়োগ যেখানে জিডিপির 10%, সেখানে বাংলাদেশের বিনিয়োগ জিডিপির মাত্র 2%-এর কিছু বেশি। আমরা সাপোর্ট করছি, আমরা এলএনজি কোনোভাবে আমরা বলছি না যে এটা ডিভিয়েট করা উচিত, আমরা সেটা সাপোর্ট করছি, বাট আমরা বলছি এটা শর্ট টার্ম সলিউশন, একটা মিড টার্ম সলিউশন হতে পারে। বাট কস্ট অফ প্রোডাকশন যদি রাইজ হয় তাহলে বাংলাদেশের অ্যাডভান্টেজটা কোথা থেকে আসবে? আপনার তো সেই লেভেলের ইনফ্রাস্ট্রাকচার নাই, তাহলে আমার কম্পিটিটিভনেসটা কোথা থেকে আসবে? একটা যখন ইনভেস্টর আসছে উনি তো একটা কম্পারেটিভ অ্যানালিসিস করে ভিয়েতনাম না গিয়ে বাংলাদেশ আসছেন। তো এখানে যখন এসে দেখছেন যে এখানে গ্যাসের প্রাইস বা এনার্জি কস্ট ইজ অ্যাজ এক্সপেন্সিভ অ্যাজ ভিয়েতনাম, উনি তখন হয়তো বলবেন না আমি ভিয়েতনামেই করব। দর্শক, রাজশাহীর সিএমবি এলাকায় শুরু হয়েছে 3 দিনব্যাপী পুষ্প মেলা, আর এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী রাকিবুল হাসান, সরাসরি যোগ দিচ্ছে 4 সাথে। রাকিব। ধন্যবাদ রূপল। রাজশাহীতে 3 দিন ব্যাপী যে পুষ্প মেলা সেটি কিন্তু
আজ ভোর থেকেই শুরু হয়েছে এবং আমরা এই নগরীর সিএনবি এলাকায় এসে কিন্তু দেখছি যে মেলা বেশ জমে উঠেছে। যেহেতু আজকে সাপ্তাহিক ছুটির দিন এবং ছুটির দিন উপলক্ষে কিন্তু আমরা ভোর থেকে নগরবাসীদের এখানে সরব উপস্থিতি দেখতে পাচ্ছি। এবং আপনাকে জানিয়ে রাখি যে 32 বছর ধরে কিন্তু নগরীতে এই পুষ্প মেলাটি হচ্ছে এবং প্রতি বছরে কিন্তু ধীরে ধীরে এর পরিসর বাড়ছে। এবারে কিন্তু এবারে পুষ্প মেলাটিতে কিন্তু প্রায় অর্ধশতেরও বেশি স্টলে কিন্তু নানা ধরনের নানা জাতের ফুলের কিন্তু এখানে সমাগম ঘটেছে আমরা দেখছি। মূলত যারা শৌখিন ফুল ব্যবসায়ী এবং ফুল চাষী এবং যারা নার্সারি করে থাকেন তারা কিন্তু এই আয়োজনটিতে অংশ নিয়ে থাকে এবং এখানে কিন্তু বিভিন্ন টিস্যু কালচারের মাধ্যমে যে তৈরি করা ফুলগুলো সেখানে কিন্তু এই ফুলগুলো এখানে নিয়ে আসা হয়েছে। বিশেষ করে জারবারা, ইওস্তোমা, লিলিয়াম এবং টিউলিপ এবং ইকাল্যাঞ্জু যে ফুলগুলো রয়েছে সেই ফুলগুলো কিন্তু এখানে আমরা দেখছি প্রদর্শনী হচ্ছে এবং সেই সাথে সাথে নিয়মিত যে ফুলগুলো রয়েছে গাঁদা, গোলাপ, অর্কিড এই সমস্ত ফুল কিন্তু এখানে আমরা দেখছি যারা আয়োজকরা রয়েছেন তারা কিন্তু এখানে নিয়েছেন এবং এখানে আমরা দেখছি যে অনেক নগরবাসী আসছেন, নতুন নতুন ফুলের সাথে পরিচিত হচ্ছেন এবং সেই সাথে কিন্তু অনেক সময় কিনছেনও এই ধরনের এখানকার ফুলের চারা এবং ফুলগুলো। এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে আসলে শুধুমাত্র বৃক্ষ মেলা ছাড়া কিন্তু এই ধরনের ফুলের মেলা রাজশাহীতে খুব কম হয়, যার কারণে আয়োজকরা বলছেন এটি একটি নতুন বাণিজ্যিক দ্বার উন্মোচিত করতে পারে। এবং সেই সাথে আজকে যে উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে সেখানে কিন্তু একটি বেসরকারি ব্যাংক তারা কিন্তু প্রতিশ্রুতি দিয়েছেন যে প্রতি বছরই এটার সঙ্গে থাকবেন, এই পুষ্প মেলার সঙ্গে থাকবেন। তো রূপল, এই ছিল রাজশাহীর পুষ্প মেলা থেকে আমার কাছে সর্বশেষ। রাজশাহীর সিএমবি এলাকায় শুরু হয়েছে 3 দিনব্যাপী পুষ্প মেলা, আর সেখান থেকে আমাদের খবর জানাচ্ছিলেন রাকিবুল হাসান। মেহেরপুরে উচ্চ ফলনশীল বাউকুলের বাম্পার ফলন হয়েছে, দাম বেশি পেয়ে খুশি কৃষকরাও। কৃষি বিভাগ জানায় এবার জেলার 125 হেক্টর জমিতে বাউকুলের চাষ হয়েছে। গত বছরের তুলনায় 75 হেক্টর জমিতে কম চাষ হলেও আবহাওয়া অনুকূলে থাকায় বাম্পার ফলন হয়েছে। এখানকার বাউকুল জেলার চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকা সহ বরিশাল, ফরিদপুর, গোপালগঞ্জ ও মাদারীপুরে বিক্রি হয়ে থাকে। দাম বেশি পেয়ে লাভবান হচ্ছেন বলে জানিয়েছেন কৃষকরাও। আবহাওয়া মোটামুটি ভালো, 150 মন মতন ফলন হবে। যদি দামের মার্কেট অনুযায়ী বাজার যদি 20-25 টাকা বেচা যায় তো লাভ ভালো পাওয়া যাবে। 80, 90, 100 মন মতন হয়, তো আমাদের বেচা কেনা করি ওটা ওই যে আপনার 80,000 টাকা মতনই হয়, তো 30,000 টাকা মতন আমাদের থাকে। প্রথমে ভাঙা শুরু করি তখন দাম ভালোই পাওয়া যায়, 40-50 টাকা কেজি। বাজারজাত করার জন্য আমি এখান থেকে ট্রাক লোড দিই চিটাগাং, বরিশাল, মাদারীপুর, ফরিদপুর পাঠাই। অমর একুশে গ্রন্থমেলায় সকাল 11টায় শুরু হয়েছে প্রথম শিশু প্রহর। শিশুদের পদচারণায় মুখর মেলা প্রাঙ্গণ। আর এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার মৌসুমী ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মৌসুমী, আজকে বইমেলার তৃতীয় দিন, আজকে শুক্রবার, সরকারি ছুটির দিন। সাপ্তাহিক ছুটির দিনে কিন্তু প্রতি বছরই যেটি হয় বইমেলায় শিশু প্রহর, সকালের যে সময়টি সেটিকে শিশু প্রহর বলা হয়। শিশুদের যে কর্নার সেটিকে সকালবেলায় উন্মুক্ত করে দেওয়া হয় শুধুমাত্র শিশুদের জন্য। আজকে কিন্তু সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত এই শিশু প্রহর চলবে এবং প্রতি সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার এই 2 দিন কিন্তু শিশু প্রহর চলবে। এবং সকাল থেকেই যেটি দেখছি যে 11টায় বইমেলার এই শিশু কর্নার উন্মুক্ত করা হলেও শিশুরা কিন্তু তাদের বাবা মার সাথে সকালেই চলে এসেছেন। 10টার আগে তাদেরকে আমরা দেখতে পেয়ে এখানে বাবা মার সাথে চলে এসেছেন। এখানে বিভিন্ন স্টল ঘুরে ঘুরে কিন্তু তারা পছন্দের বই দেখছেন এবং যে টিভির যে পরিচিত যে ক্যারেক্টার, কার্টুন ক্যারেক্টার, যেমন সিসিমপুরের হালুম, টুকটুকি, ওদের সাথে কিন্তু ওই ক্যারেক্টারগুলো কিন্তু এখানে সাজানো হয়েছে এবং এই ক্যারেক্টারগুলো তারা আগে টিভিতে দেখতো, এখন তারা বাস্তবে দেখে কিন্তু তারা খুবই উচ্ছ্বসিত, বাবা মার সাথে চলে এসেছে। এবং অন্যান্য স্টলগুলোতেও কিন্তু তারা ঘুরে দেখছে, মজা করছে এবং পছন্দের বই কিন্তু তারা কিনে নিচ্ছে। যদিও এখনো পুরো দমে মেলা জমে ওঠেনি, বিক্রেতারা আশা করছেন যে কিছুক্ষণের মধ্যেই 12টা নাগাদ মেলা জমে উঠবে এবং শিশুরা কিন্তু তাদের মা বাবার সাথে আসছেন। এবং শুধু এখানে যে শিশুরা বই দেখছেন বিষয়টি কিন্তু তা না, ছোট্ট শিশুদের কিন্তু এখানে বইয়ের মোড়ক উন্মোচনও হয়েছে। কিছুক্ষণ আগে একটি বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে এখানে ভুতুর নামে, তৃতীয়
শ্রেণীর এক ছাত্র সে বইটি লিখেছে। অর্থাৎ এখানে কিন্তু শিশুরাও লেখক, শিশুরা যেমন এখানে পাঠক, শিশুরা যখন এখানে এসে বই দেখছেন, মা বাবার সাথে বই কিনছেন এবং তারা কিন্তু বইও লিখছেন। এখানে ঢাকা কমিক্সের যে বই, সেই বইগুলো কিন্তু এখানে সাজানো হয়েছে। এবং আমি যদি একটু বিক্রেতার সাথে কথা বলি, আচ্ছা আপনাদের এই যে শিশু প্রহরে বিক্রি কেমন হয় যদি একটু বলেন? হ্যাঁ, মোটামুটি গত বছর আমরা শুরু করেছি 2013 সাল থেকে, এখন পর্যন্ত ভালোই সাড়া পাচ্ছি। এবার প্রথম দেখা যাক কি হয়, দ্বিতীয় দিন চলছে। অন্যান্য সময় তো চলেই, কিন্তু শিশু প্রহরে আসলে বইয়ের বিক্রিটা কেমন হয়? হ্যাঁ, ভালো, আশানুরূপ ভালোই বলা যায়। রূপল, বিক্রেতা যেমনটি বলছিলেন যে শিশু প্রহরে বইয়ের বিক্রি অন্য সময়ের তুলনায় বেশি হয়। আর যদি একটু বলতে চাই যে বইমেলায় কিন্তু শিশুদের একটি বড় অংশ থাকে। বইমেলা দিন দিন যেমন বইমেলার প্রসার হচ্ছে, সেই সাথে কিন্তু শিশু কিশোররাও কিন্তু বইমেলার তাদের কিন্তু ব্যাপক আগ্রহ, এবং তারা কিন্তু মা বাবা পরিবার পরিজনের সাথে বইমেলায় আসছেন। এবং অভিভাবকদের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে শিশুদের মাঝে ছোটবেলা থেকেই বইয়ের অভ্যাস গড়ে তুলতে এবং তাদেরকে ছোটবেলা থেকেই বইয়ের পাঠ্য বইয়ের বাইরে গল্পের বইয়ের চর্চা যেন তারা করে, সেই জন্যই কিন্তু তাদেরকে এখানে নিয়ে আসে। এবং কেউ কেউ কিন্তু বলছেন যে শিশুরা যে বইটি পছন্দ করছে সেই বইটিই কিন্তু তারা কিনে দিচ্ছেন, এবং তারা কিন্তু ব্যাপক উৎসাহ নিয়ে খুব মজা করছেন, বই কিনছেন এবং তাদের যে প্রিয় কার্টুন ক্যারেক্টার তাদের সাথে ছবি তুলছেন, নাচছেন, খেলা করছেন। মানে সব মিলিয়ে এখানে এক জমজমাট পরিবেশ বলা চলে। তো এখানে বইয়ের যদি আমরা কিছু বই দেখাতে চাই, ছোটদের বই, সেখানে ছোটরা যেরকম পছন্দ করে ভূতের গল্প, রূপকথার গল্প, সেরকম বই কিন্তু আছে এখানে। যদি আমি একটু দেখাই, বর্ণমালার গল্প, ছেলে ধরার কবলে পড়ি, এবং ছোট্ট শিশুরাও কিন্তু সেই ধরনের বই দেখছেন। আচ্ছা, আমি একটু ছোট্ট সোনামণির সাথে কথা বলতে চাই। তুমি কি বই দেখছো? তুমি কি বই পছন্দ করো? আমি রহস্যের বই পছন্দ করি। পেয়েছো? খুঁজে পেয়েছো? হ্যাঁ, পেয়েছি। প্রতি বছরই কি বইমেলায় আসো? হ্যাঁ, প্রতি বছরই আসা হয়। কার সাথে এসেছো আজকে? বাবা মা দুজনের সঙ্গে এসেছি। ছোট্ট শিশুদের যদি আগ্রহের কথা বলি, তো ছোট্ট শিশুরা কিন্তু বলছেন তারা রূপকথার গল্প, ভুতুরের গল্প তারা কিন্তু কিনে নিচ্ছেন, এবং বাবা মাও কিন্তু তাদের পছন্দের বইটি কিন্তু ছোট্ট সোনামণিদেরকে কিনে দিচ্ছেন। তো সব মিলিয়ে বলা চলে যে শিশু প্রহর, আজকের যে শিশু প্রহর সেটি কিন্তু জমে উঠেছে এবং দুপুর 1টা পর্যন্ত চলবে। তারপর যথারীতি বিকেলে কিন্তু যে বইমেলার নিয়মিত আয়োজন সেটি কিন্তু চলবে। তো রূপল, এই ছিল আসলে আমার কাছে বইমেলার শিশু প্রহর থেকে অমর একুশে বইমেলার শিশু প্রহরের সবশেষ খবর। অমর একুশে গ্রন্থমেলার সকাল 11টা থেকে শুরু হয়েছে প্রথম শিশু প্রহর। আর প্রথম শিশু প্রহরে কিন্তু শিশুদের পদচারণে মুখর হয়ে উঠেছে মেলা প্রাঙ্গণ। আর সেখান থেকে খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মৌসুম ইসলাম। রোহিঙ্গাদের নোয়াখালীর হাতিয়ার ঠ্যাঙ্গার চরে স্থানান্তরের সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন কক্সবাজারের বাসিন্দারা। তাদের দাবি, রোহিঙ্গারা নানা অপরাধে জড়িয়ে পড়ায় জেলার আর্থসামাজিক অবস্থার উপর বিরূপ প্রভাব পড়ছে। এ অবস্থায় সরকারের সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন জনপ্রতিনিধিরাও। সুজাউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দীর্ঘ সময় ধরে নানা কারণে কক্সবাজারের উখিয়া ও টেকনাফ সহ বিভিন্ন স্থানে বসবাস করে আসছে রোহিঙ্গারা। সম্প্রতি মিয়ানমারে চলা নির্যাতনে নতুন করে কক্সবাজার অঞ্চলে বাঁচার ঠিকানা করে নিয়েছে হাজার হাজার রোহিঙ্গা। স্থানীয়দের অভিযোগ, রোহিঙ্গারা নানা অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ায় আর্থসামাজিক অবস্থার উপর বিরূপ প্রভাব পড়ছে। পাশাপাশি তাদের কারণে বিপাকে পড়ছেন স্থানীয়রা। তারা আমাদের সমাজের ভেতরে মিক্সড হয়ে যাচ্ছে, যার কারণে অপরাধ প্রবণতা এগুলি বাড়তেছে। রোহিঙ্গার কারণে তো আমাদের যে বন বিভাগে বিস্তীর্ণ বনভূমি বেদখল হয়ে যাচ্ছে, এখানে যে পরিবেশের বিরাট ক্ষতি হচ্ছে। রোহিঙ্গাদের কারণে এই কক্সবাজার জেলায় চুরি, ছিনতাই, ডাকাতি, সন্ত্রাসী, আইন শৃঙ্খলা চরম অবনতি করছে। অনেক রোহিঙ্গা আছে আবার স্থানীয় জনপ্রতিনিধিদেরকে ম্যানেজ করে তারা কৌশলে পাসপোর্ট করে তারা বিদেশে চলে যাচ্ছে। ছড়িয়ে ছিটিয়ে থাকা রোহিঙ্গাদের নোয়াখালীর হাতিয়ায় স্থানান্তর করার সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন জনপ্রতিনিধি এবং রোহিঙ্গা প্রতিরোধ ও প্রত্যাবাসন সংগ্রাম পরিষদের নেতারা। সরকার একটা অত্যন্ত চমৎকার পদক্ষেপ নিয়েছেন রোহিঙ্গাদেরকে এক স্থানে একত্রীকৃত করে রাখার জন্য। সাথে সাথে ছড়িয়ে ছিটিয়ে যারা আছে তাদেরকে ওই নির্দিষ্ট এলাকায় নিয়ে যদি যাওয়া হয় তাহলে আমাদের অনেক সমস্যার সমাধান হবে। অতি সত্বর যাতে ওই রোহিঙ্গাদের
ওই হাতিয়াতে যে হস্তান্তর করার কথা সেখানে দ্রুত সময়ের মধ্যে হস্তান্তর করে আমরা কক্সবাজারবাসীকে যাতে এর সুফল পাই সেজন্য আমি কর্তৃপক্ষের প্রতি আমাদের বিনয়ী অনুরোধ রইল। বর্তমানে কক্সবাজার, বান্দরবান ও চট্টগ্রাম জেলার বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অন্তত 5 লাখ অবৈধ রোহিঙ্গা শরণার্থী। আর সম্প্রতি মিয়ানমারের সংগঠিত সহিংসতায় বাংলাদেশে অনুপ্রবেশ করেছে 67,000 রোহিঙ্গা। সময় সংবাদ, কক্সবাজার। এদিকে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকার্ড বলেছেন, রোহিঙ্গারা মিয়ানমারে ফিরে যেতে চায় এবং সেই অধিকার তাদের আছে। একমাত্র মিয়ানমার সরকারের পক্ষেই রোহিঙ্গা সমস্যা সমাধান করা সম্ভব। গতকাল দুপুরে কক্সবাজারে ন্যাশনাল ইউথ অ্যাসেম্বলিতে অংশ নিয়ে বার্নিকার্ড এসব কথা বলেন। রোহিঙ্গারা মিয়ানমারে নিজ দেশে ফিরে যেতে চায়, নিরাপত্তা চায়। প্রত্যেক মানুষের মতো তাদেরও এই অধিকার আছে। রোহিঙ্গা ইস্যু সমাধানে সারা বিশ্ব একসাথে কাজ করছে। সবার একটাই লক্ষ্য, রোহিঙ্গারা যাতে নিরাপদে দেশে ফিরে যেতে পারে। রোহিঙ্গা সমস্যার সমাধান একমাত্র মিয়ানমার সরকারই করতে পারে। পদ্মা ব্রিজকে বাংলাদেশ ও ভারতের লাইফ লাইন বলে মন্তব্য করেছেন ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। গতকাল বিকেলে সাভারে একটি অনুষ্ঠানে তিনি আরো বলেন, অর্থনীতিতে এগিয়ে চলা বাংলাদেশ ভারতের পেছনে নয়, বরং সাথে সাথেই চলছে। Padma Bridge is going to be a lifeline between India and Bangladesh. Today, বাংলাদেশ ও ভারতের মধ্যে যোগাযোগ ব্যবস্থা দিন দিন উন্নত হচ্ছে। এর মধ্যে পদ্মা ব্রিজ হচ্ছে বাংলাদেশ ও ভারতের লাইফলাইন। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে ব্যবসা বাণিজ্য সহ নানা ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আর এই ধারা অব্যাহত থাকলে আগামী 2021 সালের মধ্যে মধ্যম আয়ের এবং 2041 সালের মধ্যে উন্নত দেশ হিসেবে লক্ষ্যে পৌঁছে যাবে। but today we have reconnected at least 4 of the 6. ভারত বাংলাদেশের যৌথ উদ্যোগে প্রথমবারের মতো গাড়ি প্রদর্শনীর উদ্বোধন করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স সিয়াম আয়োজিত 3 দিনের প্রদর্শনীটি অনুষ্ঠিত হচ্ছে রাজধানীর খিলক্ষেতের বসুন্ধরা কনভেনশন সেন্টারে। এ সময় উত্তরা মোটরস লিমিটেডের 2টি নতুন মডেলের গাড়ি ও মোটর বাইকের বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেন সেতুমন্ত্রী। প্রদর্শনীতে বাংলাদেশের মোবাইল বাইক নির্মাতা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ভারতের 11টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। অংশগ্রহণকারী দেশীয় অটোমোবাইল খাত সংশ্লিষ্টরা বলছেন, এই খাতের দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য দরকার স্থায়ী সরকারি নীতি সহায়তা। এই বছর আমদানি শুল্ক কমানো হয়েছে এবং যারা ম্যানুফ্যাকচার করতো ইন্ডাস্ট্রির যে ভ্যাট সুবিধা ছিল সেটাও স্থগিত করা হয়েছে। এই জাতীয় পলিসি যখন আসে খুব স্বল্পমেয়াদী, তখন বিনিয়োগকারীরা উৎসাহ হারিয়ে ফেলেন। আমরা বারবার সরকারের কাছে রিকোয়েস্ট করছি একটা দীর্ঘমেয়াদী পলিসি দেন, যাতে এদেশে ম্যানুফ্যাকচারারদেরকে উৎসাহিত করা হয়। বাজারটা আমরা গ্রামগঞ্জ পর্যন্ত ছড়িয়ে দিয়েছি এবং আমাদের নেটওয়ার্ক গ্রাম উপজেলা লেভেলে নিয়ে গেছি, আমার ডিলারশিপ ওখানে নিয়েছি, সার্ভিস সেন্টার রেখে দিচ্ছি এবং আমরা দেখছি গ্রামের মানুষের চাহিদা অনেক বেশি শহরের থেকে। এবার দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর। যুক্তরাষ্ট্রের জ্বালানি খাতে সৌদি আরব বিনিয়োগ বাড়াবে বলে জানিয়েছেন দেশটির জ্বালানি শিল্প ও খনিজ সম্পদ মন্ত্রী। সম্প্রতি সৌদি মন্ত্রী খালিদ আল ফালাহ আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসিকে বলেন, নতুন মার্কিন প্রেসিডেন্ট জীবাশ্ম জ্বালানি ব্যবহারের তীব্র বিরোধিতার পরিবর্তে তেল, গ্যাস ও নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের যে সমন্বিত জ্বালানি নীতি গ্রহণ করেছেন, সৌদি আরবও তেমন করতে চায়। তেল শিল্পের জন্য এমন নীতি মঙ্গলজনক হবে। তার মতে এর ফলে যুক্তরাষ্ট্রের তেল পরিশোধন এবং সরবরাহ খাতে রিয়াদ যে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে, বর্ধিত জ্বালানি খাতে তা আরও বাড়তে পারে। যুক্তরাষ্ট্র ইরানকে সাম্প্রতিক মিসাইল পরীক্ষার ব্যাপারে তলব করায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফিন বলেন, পরমাণু প্রকল্প থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে দেওয়ার পর গত কয়েক মাস ধরে ইরান চাহিদার চেয়ে অনেক বেশি তেল উত্তোলন করছে। ওয়াশিংটনের এমন প্রতিক্রিয়া দেখা যায় গত বুধবার অপরিশোধিত জ্বালানি তেলের বাজারে ব্যারেল প্রতি দাম বেড়েছে $1 বেশি। বিশেষজ্ঞরা বলছেন, ইরানের উপর যুক্তরাষ্ট্রের নতুন কোনো নিষেধাজ্ঞা আরোপ করলে ইরান জ্বালানি খাতে বিনিয়োগ বাধাগ্রস্ত হবে। আবারও জানিয়ে দিচ্ছি এ সময়ের বাণিজ্যের শিরোনাম। প্রতিনিয়ত ক্ষতিকর পদার্থ মিশে এবার দূষণ হচ্ছে ঢাকার ভূগর্ভস্থ পানিও। ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা, বিপর্যয়ের আভাস ওয়াসার কর্তৃপক্ষের মুখেও। আগামীকাল পর্দা নামছে 22তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। পূর্বাচলে স্থায়ী কমপ্লেক্স নির্মাণের পর আয়োজন হবে নতুন পরিসরে। ক্রেতা বিক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া।
বগুড়ার অধিকাংশ চিকিৎসকই নিয়ম মাফিক আয়কর দেন না, বিপুল অঙ্কের কর ফাঁকি দেওয়ার অভিযোগ। সত্যতা পেয়ে অনুসন্ধানে নেমেছে রাজস্ব বিভাগ। এবং যুক্তরাষ্ট্রে ক্ষমতার পালাবদলের উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশি অভিবাসীদের পাশে থাকার ঘোষণা নিউ ইয়র্ক নগর প্রশাসনের। আইনি সহায়তা সহ সব ধরনের সহযোগিতার আশ্বাস। এই ছিল এই সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি আর সঙ্গে থাকুন সময়।